অফিশিয়ালি বাংলাদেশে হাজির হলো টেকনো ক্যামন 50 আলট্রা, যে সিরিজকে আমরা সাধারণত ক্যামেরার জন্য চিনে থাকি। তবে এবার টেকনোর ক্যামন 50 আলট্রা ফোনটা আসলেই কেমন হলো। টেলিফোটো লেন্স থাকায় পোর্ট্রেট মোডে ছবি তোলা যাবে চারটা ফোকাল লেন্থে, 24mm, 35mm, 50mm এবং 70mm। প্রসেসর দেওয়া হয়েছে Dimensity 7400, অ্যামুলেট কার্ভ ডিসপ্লেও রয়েছে, IP69K পর্যন্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং, তাছাড়া 6500 mAh এর ব্যাটারি এবং বড় বিষয় হলো এই ফোনটা eSIM সাপোর্টেড। স্পেক শুনে তো বেশ জমজমাট একটা ফিল পাওয়া যাচ্ছে, তবে প্রাইস কেমন? এই ফোন দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8/256GB 42,999 টাকা এবং 12/256GB 49,999 টাকা। ও ফোনটির সাথে কিন্তু আবার ঈদ অফারও রয়েছে। শুধুমাত্র ক্যামন 50 আলট্রা না, টেকনো ক্যামন সিরিজ বা পোভা সিরিজের ফোন কিনে এই ঈদে আপনি জিতে নিতে পারেন মেগা AIoT প্যাক, যার ভিতরে রয়েছে ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ অ্যান্ড TWS। আরও রয়েছে 6 মান্থসের স্ক্রিন ইন্স্যুরেন্স এবং একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক। প্রথমে কি তাহলে ক্যামেরা দিয়ে শুরু করব? আগে মনে হয় ডিজাইন পার্টটাই দেখে আসা ভালো। আচ্ছা, এই ফোনের মাল্টিপল কয়েকটা কালার ভেরিয়েন্ট রয়েছে, একটা অরেঞ্জ কালারও পাবেন। সবগুলো কালারই দেখতে সুন্দর, হাতে নিলে বেশ কমফোর্টেবল লাগে। হ্যাঁ, রেয়ার প্যানেলটাও কার্ভ, ডিসপ্লেটাও কার্ভ, যে কারণে গোলগাল ফিলটা পাওয়া যাচ্ছিল। সাইজটাও খুব একটা বড়সড় না, কিন্তু থিকনেস 7.75mm, স্লিম আছে, লাইট ওয়েট আছে। পাশাপাশি রেয়ার প্যানেলটা গ্লাস হওয়ার কারণে কিন্তু এর প্রিমিয়ামনেসটা আরো বেশি বেড়ে গেছে। হ্যাঁ, প্রথমে আমি ভাবছিলাম যে রেয়ারে প্লাস্টিকই থাকবে, কারণ অফিসিয়াল মার্কেটে এই প্রাইস সেগমেন্টে আমরা প্লাস্টিকই দেখি। বাট অনেকবার টেস্ট মেস্ট করার পরে বুঝতে পারলাম না ভাই, এর রেয়ারে প্লাস্টিক না, টেকনো এবার গ্লাস ব্যবহার করেছে। বডি ফ্রেম প্লাস্টিকে আছে, মেটাল কোটিং, IP66 থেকে শুরু করে 69K পর্যন্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। মানে পানির ভিতরে ছবি তোলা, ভিডিওগ্রাফি করা, এগুলো করা যায়। শখের ফোন, এত দাম দিয়ে কিনে পানির ভিতরে না নেওয়াটাই নিরাপদ। মিলিটারি গ্রেড টাফনেস সার্টিফাইডও থাকছে, তার মানে যথেষ্ট ডিউরেবল আছে না গেছে? ও আছে দেখছি। এরকম অল্প স্বল্প ডিস্টেন্স থেকে পড়লে ও সহ্য করতে পারবে। চপে সেকেন্ডারি স্পিকার, নয়েজ ক্যান্সেলিং মাইক, আয়ার সেন্সর এগুলো রয়েছে। লেফটে অন ট্যাপ বাটন, মাল্টিপারপাস এটাকে ব্যবহার করা যায়। রাইটে বাটন পজিশন ওকে, অ্যান্ড বটম প্যানেলে সিম স্লট, দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে। 3.5mm অডিও পোর্টটা নাই। ওভারঅল ডিজাইন পার্টে এই প্রাইস সেগমেন্টে আমার কাছে ফোনটা বেশ ভালোই লেগেছে। ডিউরেবল আছে, রেয়ারে গ্লাস ব্যবহার করেছে, স্ক্রিনে গোয়েলা গ্লাস 7i প্রোটেকশন রয়েছে। তবে একটা জায়গায় শুধুমাত্র ঘাটতি, সেটা হলো বডি ফ্রেমটা যদি মেটাল দিত তাহলে একেবারে পরিপূর্ণ থাকতো। ডিসপ্লে পার্টটা ছোট্ট করে শেষ করব, তারপরে আমরা ক্যামেরা পার্টে যাব। আচ্ছা, টিপিক্যালি এইরকম প্রাইস সেগমেন্টের ফোনে আমরা যে ধরনের ডিসপ্লে প্যানেল দেখে থাকি, ঠিক সেই রকম ডিসপ্লে প্যানেল এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে। এক্সট্রা অর্ডিনারি কিছু যে আছে সেরকম কিন্তু না, যেটা 6.78 ইঞ্চের 144 Hz এর অ্যামুলেট কার্ভ ডিসপ্লে, 1.5K রেজোলিউশন রয়েছে। আর এটা প্রো XDR প্যানেল, যেখানে আপনি ইউটিউবে HDR ভিডিও দেখতে পারবেন। সর্বোচ্চ দেখলাম 4K রেজোলিউশনে ইউটিউবে HDR ভিডিও দেখা যাচ্ছিল। ওয়াইড ফাইন এলন সাপোর্টেড রয়েছে, যে কারণে ওটিটি প্ল্যাটফর্মেও আপনারা হাই রেজোলিউশনে HDR ভিডিও দেখতে পারবেন। ডিসপ্লেটা বেশ ভাইব্রেন্ট, আপনি কন্টেন্ট এক্সপেরিয়েন্স করলেই বুঝতে পারবেন। 10 বিটের, যে কারণে হোয়াইট কালার মোড পাওয়া যায়। 144 যে হার্টসটা রয়েছে ওইটা লিমিটেড, মানে ইউআই এর বেশ কিছু অ্যাপ্লিকেশনে আপনি ওই 144 হার্টসটা আনলক করতে পারবেন। মেইনলি 90 to 120 হার্টজ এর ভিতরেই থাকে ডিসপ্লেটা। কার্ভ ডিসপ্লে, যেটা কিন্তু খুব বেশি কার্ভ না, কোনো রকম ডিসপ্লেটাকে দুই সাইড থেকে কার্ভ করা হয়েছে যেন আপনি কার্ভের এক্সপিরিয়েন্সটা পান। গেমিং করেন, ভিডিও টিডিও দেখেন বা রেগুলার ইউজেজে এই ডিসপ্লে থেকে এক্সপিরিয়েন্স খারাপ হবে না, যদি কিনা আপনার কার্ভ ডিসপ্লে পছন্দ হয়। তো রিভিউ করতে করতে দেখলাম সাইফুর রহমান আজিম ভাই নতুন গজল আপলোড করছে, তাহলে স্পিকার টেস্টটাও এই সুযোগে করে আসা যাক। ডলবি অ্যাটমস রয়েছে, ডুয়েল স্টেরিও স্পিকার। সাউন্ড কোয়ালিটি কেমন পাচ্ছি আমরা? ওয়াও, সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ লাউড। হ্যাঁ, ফুল ভলিউমে গেলে ডিস্টরশন পাওয়া যাচ্ছে, বাট সাউন্ড ওয়াইড স্টেজে দিতে পারছে। স্লিম হইলেও কিন্তু যথেষ্ট লাউড আছে আর কি। তাহলে চলেন এবার ক্যামেরাতে ঝাঁপিয়ে পড়া যাক। তিনটা ক্যামেরা রয়েছে রেয়ারে। ওয়াইড অ্যাঙ্গেলে সনি লিটিয়া 700C সেন্সর, ওয়াইস থাকছে 50 মেগাপিক্সেলের, টেলিফোটো লেন্স 3x যেটাও কিনা 50 মেগাপিক্সেলের, এখানেও ওয়াইস থাকছে। আর একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। তবে ক্যামেরা হোল রয়েছে কয়টা? 4টা। আর একটা কি ক্যামেরা নাকি ফেক কিছু? না, এখানে ফ্লিকার সেন্সর দেওয়া হয়েছে। ফ্রন্টে রয়েছে এগেইন 50 মেগাপিক্সেলের AF, মানে অটোফোকাস থাকছে সেলফি ক্যামেরা। পোর্ট্রেট মোডে ফোকাল লেন্থ শুরু হচ্ছে 24mm থেকে, তারপরে 35mm, দেন 50mm স্ট্যান্ডার্ড ফোকাল লেন্থ, 70mm ফোকাল লেন্থ যখন কিনা 3x টেলিফোটোতে শিফট হয়। এই 70mm ফোকাল লেন্থের ছবি তুলে আমরা দারুণ মজা পেয়েছি। মানে একটা পোর্ট্রেট ছবি ফোটাইতে হইলে যা যা থাকা প্রয়োজন, কালার টোন থেকে শুরু করে এক্সপোজার ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ অ্যান্ড স্কিন টোন, ব্যাকগ্রাউন্ড ব্লার, সবকিছুই যেন পারফেক্ট লাগছিল। এই ফোকাল লেন্থের শার্পনেস যেমন ভালো পাওয়া যায়, তেমন ছবিতে ডিটেলসও কিন্তু যথেষ্ট ছিল। প্রাইমারি সেন্সর যেটা রয়েছে
50 মেগাপিক্সেল, ওইটা দিয়ে তোলা কয়েকটা পোর্ট্রেট ছবি অ্যান্ড টেলিফটোতে এসে তোলা কয়েকটা পোর্ট্রেট ছবি পাশাপাশি রেখে দেখাচ্ছে। হ্যাঁ, টেলিফটোর ছবিটা জীবন্ত লাগছে, মানে ড্রামাটিক্যাল একটা ব্যাপার স্যাপার ওই ছবির ভিতরে কিন্তু রয়েছে। বাট যখন ওয়াইড অ্যাঙ্গেল 50 মেগাপিক্সেল দিয়ে তোলা হচ্ছিল তখন ছবিটা কিছুটা ফ্ল্যাট মনে হচ্ছে, এক্সপোজার ব্যালেন্স যেন আরেকটু ভালো হলে ভালো হতো, সফট লাগছে স্কিন টোনটা, এই সমস্যাগুলো এর মেইন সেন্সরে থাকলেও টেলিফটোতে এসে কিন্তু দারুণ সব পোর্ট্রেট ইমেজ পাওয়া যাচ্ছিল। তার মানে যারা একটু জুম করে ক্লোজ আপ পোর্ট্রেট ছবি তুলতে চান তাদের জন্য এই ফোনের ক্যামেরা মোটেও হতাশাজনক হবে না, আপনারা এখান থেকে বেশ ভালো মানের পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। লো লাইটে এসেও এই টেলিফটো লেন্সটা কিন্তু হতাশ করেনি, সেখানেও আমরা পারফেক্ট এজ ডিটেক্ট পেয়েছি, পাশাপাশি শার্পনেস অ্যান্ড ডিটেলসও ভালো পাওয়া যাচ্ছিল। মেইন সেন্সর কিছুটা বুস্টেড কালার আপনাকে দিবে, প্রাইমারি সেন্সর যেটা একটু বুস্টেড কালার দেয়, বিশেষ করে ব্লু কালার দেখলাম বুস্ট করে বেশি, বাট টেলিফটোতে এসে লাইট বা কালার আবার ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল। 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইডের ছবি, শার্পনেস ডিটেলস একটু কম থাকবে স্বাভাবিকভাবে, তারপরেও এআই দিয়ে ওটাকে ইনহ্যান্স করা হয়, তারপরেও পাশে 50 মেগাপিক্সেলের সেন্সর বসানো, কতই বা এআই দিয়ে ইনহ্যান্স করা যাবে, কিন্তু দেখতে ভালোই লেগেছে আমার কাছে। যেহেতু লেন্স অনেকগুলো বসানো হয়েছে, জুম করতে পারবেন স্বাভাবিকভাবে। হ্যাঁ, এই ফোনে আপনি সর্বোচ্চ 60x জুম করে ছবি তুলতে পারবেন না, 60x এর ছবিগুলো অতটা ইউজেবল মনে হচ্ছিল না, সর্বোচ্চ দেখলাম 30x পর্যন্ত ছবি তুললে ওইগুলো ইউজেবল ছবি পাওয়া যাচ্ছিল। টেলিফটো বলেন বা প্রাইমারি সেন্সর দুইটাতেই ওআইএস থাকার কারণে কিন্তু আপনি লো লাইট বা ডে লাইট সবসময় ব্লারনেস ছবি পাবেন, মানে হাত একটু নড়ে চড়ে গেলেও ছবিতে ব্লার ভাবটা কিন্তু দেখা যাচ্ছিল না, এই ব্যাপারটা ভালো লেগেছে। লো লাইটে লাইট ব্যালেন্স ঠিকঠাকই লেগেছে, ইমেজগুলোকেও অত বেশি সফট করে না, হালকা একটু গ্রেনের দেখা পাবেন যেটা ছবির জন্য ভালো, ওই গ্রেনটা কমাইতে হলে তখন আবার সফট হয়ে যাবে অনেক বেশি। আলট্রাওয়াইডে একটু সফট ইমেজ পাচ্ছিলাম, একটু না বেশ ভালোই সফট ইমেজ পাচ্ছিলাম। প্রাইমারি যে সেন্সরটা এই জায়গাটা আপনি ল্যান্ডস্কেপ ছবিতে ভালো রেজাল্ট পাবেন, বাট পোর্ট্রেট মুডে আপনি যখন টেলিফটোতে আসবেন আপনার কিন্তু এই প্রাইমারি সেন্সরে পোর্ট্রেট ছবি ভালো লাগবে না। সেলফি ক্যামেরাটাও 50 মেগাপিক্সেল অটোফোকাস রয়েছে, যে কারণে ব্যাকগ্রাউন্ডে কিছুটা ডেপথ অফ ফিল পাবেন ক্লোজ সেলফি তোলার ক্ষেত্রে। আর এটা 20mm ফোকাল লেন্থের ছবি দিতে পারে, একটু জুম করেও সেলফি ক্যামেরাতে ছবি তোলা যায়। 20mm থাকায় গ্রুপ সেলফিতে আপনি ফিল্ড অফ ভিউটা বেশ ভালোই পাবেন। রেজলিউশন খুবই ভালো, ছবির ভিতরে যথেষ্ট ডিটেলস অ্যান্ড শার্পনেসও দেখা যাচ্ছিল, ফেস টোন, স্কিন টোন এগুলোকেও ভালোভাবে ব্যালেন্স করতে পারে, ফুটিয়ে তুলতে পারে। এক্সপোজার ব্যালেন্স দারুণ, আমরা হাইলাইটেড এরিয়াও ছবি তুলেছি যখন কিনা সূর্য একেবারেই মুখের উপরে এসে পড়ে, তখনও কিন্তু ছবি ঝলসে যাচ্ছিল না। ক্যামেরাতে আন্ডার ওয়াটার মুডও রয়েছে এবং লাইভ ফটো মুড আছে, অনেকটা ওই যে অ্যাপলের মতো লাইভ ফটো আপনি তুলতে পারবেন এখান থেকে। তারপরে ফ্ল্যাশ স্ন্যাপ আছে, মানে খুব দ্রুত কোনো অবজেক্ট চলে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, ওইগুলো আপনি ক্যাপচার করতে পারবেন। আমরা ফাইট করেছিলাম, ওখান থেকে কয়েকটা ফ্ল্যাশ স্ন্যাপ দিয়ে ছবি তোলা আছে, আপনারা দেখে নিতে পারেন। ক্যামেরা টু এপিআই লেভেল ফুল পর্যন্ত আছে, লেভেল 3 নাই। আর বোথ ক্যামেরাতে 4K 30fps এ ভিডিও শুট করা যায়। আমরা ভিডিওর কোয়ালিটি কেমন পেয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এখন সামনের ক্যামেরাতে 4K 30fps এ শুট করছি, ইআইএসটা এনেবল করেছি, যখন স্টেবল ভিডিও পাওয়া যাচ্ছে, কিন্তু কিছুটা ক্রপ ভিউ অবশ্যই একটু ক্রপ হয়ে যাচ্ছে ভিডিওটা। দেখেন তো কেমন লাগছে, আমার কাছে দেখতে মনে হচ্ছে কিছুটা কুলটন পুশ করছে, আর একটু ওয়ার্ম থাকলে ভালো হতো, রিয়েলিস্টিক লাগতো। কালার টালার ওকে আছে, বাট ওই যে পিছনের ধানগুলো দেখেন কিছুটা গ্রিন টোনটাকে স্যাচুরেটেড করছে, যেন দেখতে আরও বেশি ভালো লাগে। সাউন্ড কোয়ালিটি কেমন আছে সেটাও আপনারা জানাতে পারেন। আমরা এখন 4K 30fps এ ভিডিও শ্যুট করছি, এই সময় জুম করলে কিন্তু টেলিফটো লেন্সে ক্যামেরা শিফট হচ্ছে না, হ্যাঁ মেইন লেন্সেই থাকছে। যখন ভিডিও অফ করা হবে দেন আপনি নতুন করে টেলিফটোতে যেয়ে তারপর শ্যুট করতে পারবেন। আমি দেখাচ্ছি জিনিসটা। এখন টেলিফটো সিলেক্ট করে দেন আমি ভিডিও শ্যুট করছি 3x এ, যখন কিনা আমি আবার চাইলে অনেক্সেও আসতে পারবো না, মানে ফিক্সড লেন্সেই কিন্তু ভিডিও শ্যুট করা যাবে, ভিডিও চলাকালীন লেন্স পরিবর্তন করা যাচ্ছে না। ওয়েল, তো ক্যামেরা নিয়ে আমার লাস্ট মতামত সেটা হলো ইউআই এর দিকে আরেকটু নজর দেওয়া উচিত ছিল। যেমন সেন্সরগুলো বসানো হয়েছে, ইউআই যেটা মানে ক্যামেরার ইউআই এই জায়গাটায় আরেকটু স্মুথ আমি আশা করেছিলাম, একটু চপি ভাব, লাগি ভাব, পোর্ট্রেট মোডে আসলে লেন্স পাল্টানোটাও অতটা স্মুথ মনে হচ্ছে না। ভিডিওর ক্ষেত্রে জুম যখন করি তখন লেন্সটা অতটা স্মুথ হচ্ছে না, যেটা ভিডিওই আমি ক্লিয়ার করেছি। এই ব্যাপারগুলোতে একটু নজর দেওয়া দরকার ছিল অবশ্যই। এবারের ক্যামেরার ইউআইতে বেশ কয়েকটা নতুন এআই ফিচার দেখলাম, যেমন এআই অটো জুম বলে অপশন আছে, মানে যে পার্টটা জুম করা প্রয়োজন এটা অটো জুম করবে। এআই বোকে রয়েছে, দেন এআই এইচডি এনহ্যান্স, এআই ফ্লেয়ার, এআই শ্যাডো, রিফ্লেকশন, ইরেজার, এক্সটেন্ডার সব ভরাই দিছে। চলেন এবার প্রসেসর পারফরমেন্স এইগুলো নিয়ে কথা বলা যাক। ক্যামেরা নিয়ে তো অনেক বললাম, আশা করি ক্যামেরা পার্টে আপনারা সবকিছু ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, ফোনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8/256GB যেটার দাম 43,000 টাকা এবং 12/256GB যেটার দাম 50,000 টাকা। প্রাইসের ডিফারেন্স কিন্তু অনেক। এসওসি রয়েছে ফোনটাতে Dimensity 7400। এই যে এসওসিটা, এটা যদি আমি বলি ফোনের প্রাইস 43,000 টাকা তাহলে ওকে আছে, বাট আমি যদি বলি 50,000 টাকা তখন একটু প্রাইস বেশি মনে হচ্ছে আমার কাছে এই এসওসি দিয়ে। তবে এসওসিটা কেমন, পারফরমেন্সটা কেমন পাচ্ছে সেই বিষয়গুলো ক্লিয়ার করে চলেন। Dimensity 7400
এটা কিন্তু একটা সলিড এসওসি 5G, যারা লংজিভিটির কথা ভাবছেন তাদের জন্য এটা ভালো একটা অপশন। UFS 2.2 দেওয়া হয়েছে, এই জায়গাটায় একটু ডাউনগ্রেড, কারণ এখানে 3.1 থাকলে ভালো হতো। আর LPDDR5X টাইপ র্যাম রয়েছে। ভালো ব্যাপার, ভিসি কুলিং সিস্টেম আছে। গেমিং এর সময় বলেন, তারপরে একটু লোড দিয়ে ফোন ব্যবহার করা, ভিডিও এডিটিং করা, ফোনে চার্জ দেওয়া, এই সময়গুলোতে কিন্তু টেম্পারেচার কন্ট্রোলে থাকছিল, ওভারহিট হচ্ছিল না। Geekbench 6 এ সিঙ্গেল করে স্কোরটা ভালো 1000+ এবং মাল্টি করেও দেখলাম 3000+ স্কোর এসেছে। তাছাড়াও আন্তুতে আমরা 7,66,000 স্কোর পেয়েছি। রিয়েল লাইফ পারফরমেন্সে যেটা দেখলাম, যারা ভাই গেমার আছেন, টুকটাক তো গেম খেলবেন, এই প্রাইস সেগমেন্টের ফোন কিনে অবশ্যই গেম আপনি ট্রাই করবেন। পাবজির কথায় আসলে পাবজি 90 FPS এ খেলা যায় সর্বোচ্চ স্মুথ সেটিংসে, এবং এই জায়গাটায় আপনি বেশ ভালো স্টেবল FPS পাবেন। কিছু কিছু সময় একটু চপি ভাব খেয়াল করা যায়, যখন এনিমি বেশি থাকে, ইন্টেন্স মুভমেন্ট, গ্রাফিক্যাল এলিমেন্ট বেশি থাকে, অল্প সময়ের জন্য ফ্রেম ড্রপ দিবে, ওইটা অতটাও নোটিসেবল না, বাট 90 FPS এ বলা যায় বেশ ভালোভাবে আপনি গেমিং করতে পারবেন। তাছাড়াও CODM গেম দেখলাম আরেকটু স্টেবল পারফরমেন্স দিচ্ছিল, যেহেতু এটা অপটিমাইজড কিছুটা হলো পাবজি থেকে। আর ফুটবল গেম 60 FPS ভালোভাবেই খেলতে পারবেন। ডেল্টা ফোর্সও ভালোভাবেই খেলা যাচ্ছিল, মানে বিগিনার টু মডারেট এই লেভেলে যারা গেমার আছেন তারা এই ফোনে ভালোই গেমিং এক্সপিরিয়েন্স করতে পারবেন। 12GB র্যাম বলেন বা 8GB র্যাম বলেন, মাল্টিটাস্কিং এ এক্সপিরিয়েন্স কোনোটাই আপনি খারাপ পাবেন না। এই পার্টটা শিওর থাকেন, আপনি 5টা 7টা 8টা 10টা অ্যাপ্লিকেশন দিয়ে মাল্টিটাস্কিং করতে পারবেন। বাট ইউজার এক্সপিরিয়েন্স মোটেও খারাপ ছিল না। অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমও রেসপন্স মনে হয়েছে। রেগুলার ইউজেজের প্রেশারটা, ডে টু ডে টাস্কের প্রেশারটা এর প্রসেসর ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। শুধুমাত্র এসওসি ভালো থাকলে পারফরমেন্স ভালো পাওয়া যাবে ব্যাপারটা এরকম না, এখানে ইউআইটাও অনেক ম্যাটার করে। আচ্ছা, iOS 16.1 পাচ্ছি, মানে 16 রয়েছে, আর অ্যান্ড্রয়েড 16। পাশাপাশি টেকনো এই ফোনটাতে 3 বছরের মেজর ওএস আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেটও দিবে, এমনটাই দাবি করছে। iOS 16 আসলে কেমন? নতুন অনেক ব্যাপার স্যাপার রয়েছে, তবে গুগলের সার্কেল টু সার্চও আছে। ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে ডেপথ ওয়ালপেপারটা, যেটা মনে হবে যেন স্ক্রিনের উপরে ওই অবজেক্টটা ভেসে আছে। যেমন দেখেন এই পাখিটা, ওই যে ব্যাকগ্রাউন্ডে পাখির নিচ দিয়ে লোগোগুলো যাওয়া আসা করছে, মানে রিয়েলিস্টিক লাগে অনেক বেশি, যেটা শুধুমাত্র লক স্ক্রিন না, হোম স্ক্রিন এসেও কিন্তু কাজ করে। গ্লো না কি যেন একটা গ্লো স্পেস নাম দিয়েছে, মানে অনেকটা গ্লাস ভাইব দেওয়া হয়েছে, অনেকটাই অ্যাপেলের লিকুইড গ্লাসের মতোই, অনেকটাই গ্লাস টাইপের এক্সপিরিয়েন্স কিন্তু দিচ্ছিল। ইউআই স্মুথ আছে, আগে যেমন টেকনোর ফোনগুলোর ইউআই নিয়ে আমাদের অভিযোগ ছিল, আর একটু ইমপ্রুভমেন্টের দরকার আছে, একটু চপি লাগে, স্ট্যাটাস দেখা যায়, ওই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে তারা কাটিয়ে উঠেছে। আগের মতো আর ওই ভারী মনে হয় না, এখন অ্যানিমেশনগুলো স্মুথ মনে হয়। একটা ফিচার রয়েছে দেখলাম, আইফোন অন ট্যাপ ড্রপ, যখন কিনা আপনি আইফোনের সাথে অন ট্যাপেই ফাইল ট্রান্সফার করতে পারবেন। টেকনো এআই বলতে আমরা যা বুঝি সবকিছু এটাতে রয়েছে। এআই ফ্রিলিং থেকে শুরু করে আর্ট গ্যালারি, লাইট মাস্টার 2.0, 3D ফটো স্কেপ, অন ট্যাপ, ফ্ল্যাশ মিমো, সবকিছুই। এত কিছু বলতে ভুলেই গেছিলাম যে ফোনটাতে তো ভাই ব্যাটারি আছে। হ্যাঁ, 6500 mAh এর বড়সড় ব্যাটারি রয়েছে, ব্যাকআপ টাইম নিয়ে সমস্যা নেই, তবে চার্জিং স্পিডটা 45 ওয়াটের সর্বোচ্চ। এখানে আমি আরো বেশি আশা করেছিলাম। 60+ হওয়া উচিত ছিল না। 6500 mAh ব্যাটারি যদি 60+ হতো তাহলে আরো দ্রুত চার্জ করা যেত। যে ব্যাটারি এখানে দেওয়া হয়েছে 1800 লাইফ সাইকেল থাকছে, যেখানে টেকনো দাবি করছে যে 5 বছরের ডিউরেবিলিটি পাওয়া যাবে ব্যাটারিতে। ব্যাপারটা হলো এরকম যে আপনি 5 বছর ব্যবহার করার পরেও এই ফোনের ব্যাটারিতে 80% ক্যাপাসিটি থাকবে। এখন ব্যাকআপ টাইম কেমন পাওয়া যাবে? যেহেতু ব্যাটারি বড়সড় আছে, এখানে 4 ন্যানোমিটারের এসওসি 7400, ও কিন্তু ব্যাটারি কনজিউমও কম করে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ইজিলি 1.5 দিন প্লাস ব্যাকআপ টাইম পেয়ে যাবেন যদি লাইট ইউজ করেন। আর যারা হেভি ইউজ করবেন, মানে সকালে বসবেন ফোন নিয়ে গেম খেলতে আর চার্জ শেষ না হওয়া পর্যন্ত ছাড়বেন না, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একদিনের কাছাকাছি সময় ব্যাকআপ টাইম পেয়ে যাবেন, মানে অল টাইম যদি গেমের উপরে থাকেন। আর রেগুলার ইউজেসে থাকলে 1 দিন প্লাস ব্যাকআপ টাইম এই ফোন থেকে পাওয়া যাবে। লাস্ট অফ দ্য পার্ট, প্রাইস বিবেচনায় ফোনটা আসলে কেমন? আমি প্রসেসর পার্টে একটা বিষয় ক্লিয়ার করেছিলাম যে ফোনটা 2টা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এখন যদি আমি 43,000 টাকার যে ভেরিয়েন্ট সেটা ধরি, তাহলে বলবো এটা একটা গুড ডিল। কি অফার করছে? ক্যামেরা কোয়ালিটি ভালো, ডিসপ্লে, ডিজাইন, গ্লাস ব্যাক, সিম সাপোর্টেড। এরপর আমি যদি বলি 50,000 টাকার ফোন, তখন অবশ্যই বলতে হয় যে বেশ কিছু জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। আমার কাছে মনে হয়েছে তখন প্রসেসর আরো ভালো হতে পারতো, যেখানে কিনা অবশ্যই বডি ফ্রেম মেটাল থাকতে পারতো, UFS 2.2 অবশ্যই 50,000 টাকার ফোন হিসাবে কমতির জায়গা, এবং ওয়্যারলেস চার্জিং, যেটাও কিন্তু মিসিং আছে। আমি বলবো আপনি স্টোরেজ যেহেতু দুইটাতেই 256GB, র্যাম নিয়ে প্যারা খাবেন না। 8GB 12GB খুব একটা তফাৎ খেয়াল করতে পারবেন না রিয়েল লাইফ ইউজেসে। সো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই লোয়ার ভেরিয়েন্টটা, মানে 256GB 43,000 টাকার ওইটা নিতে পারেন। এটা আমার মতামত। আমার কাছে মনে হয়েছে এই প্রাইস সেগমেন্টে ভালো কিছুই টেকনো অফার করছে। আপনার কাছে টেকনোর কেমন 50 আলট্রা ডিভাইসটা কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।